নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। সকলকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। বিগত বছরগুলিতে যেভাবে আপনারা আমাদের পাশে থেকেছেন, আশা করি নতুন বছরেও আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনাদের সামনে আমরা ধারাবাহিকভাবে আন্তর্জাতিক সমস্ত খবর নিয়ে আসব এবং রাজ্য রাজনীতির খবরও ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিনিয়ত। বাংলাদেশে কালকে গেছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এবং ডক্টর জয়শঙ্কর যাওয়ার পরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। প্রথমে দেখলাম বাংলাদেশের দুই উপদেষ্টা ডক্টর জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক করলেন এবং এই উপদেষ্টাদের মধ্যে উল্লেখযোগ্য উপদেষ্টা হলেন আসিফ নজরুল, যিনি দাবি করেছিলেন বাংলাদেশে নাকি ২৬ লক্ষ ভারতীয় কাজ করেন। বাংলাদেশের যত ধরনের উপদেষ্টারা আছেন তার মধ্যে সব থেকে ভারত বিরোধিতার তকমা যদি দেওয়া হয় তাহলে এই আসিফ নজরুল ১ নম্বর জায়গায় থাকবে। কালকে ডক্টর জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় তার আচরণ, তার যে শারীরিক অঙ্গভঙ্গি একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে দক্ষিণ এশিয়ায় আসল বাঘ যে ভারত তা আসিফ নজরুলও জানেন এবং যেভাবে ডক্টর জয়শঙ্করের সামনে তিনি কাচুমাচু হয়ে বসেছিলেন তাতে আর যাই হোক তার লম্বা চওড়া কথাগুলো অন্তত আর প্রকাশ্যে মানায় না। ভারত কিন্তু কালকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ডিসাইডিং ফ্যাক্টরের নাম একমাত্র ভারত, কোনো দালাল পাকিস্তান কিংবা মোহাম্মদ ইউনূস নয়। কালকে শুধুমাত্র ডক্টর জয়শঙ্করের সাথে বাংলাদেশের উপদেষ্টা দেখা করেছেন তা নয়, পাকিস্তানের স্পিকারও কিন্তু ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করেন এবং বিএনপির তারেক রহমান আপনারা জানেন, যার মা খালেদা জিয়া, তার স্মৃতিতে কিন্তু কালকে ভারতের পক্ষ থেকেও একটি মুখবন্ধ খামে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন এবং সেই মুখবন্ধ খামে কি লেখা আছে সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো এক্সক্লুসিভলি। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো ডক্টর জয়শঙ্কর যখন বিএনপির সঙ্গে এই মিটিং গুলো করছেন তখন জামাতের সর্বোচ্চ নেতা একটি বাইট দিয়ে বসেন রয়টার্সকে। তিনি বলেন ভারতের কূটনীতিবিদ একটি গোপন বৈঠক জামাতের সঙ্গেও করেছেন, কিন্তু কি বিষয়ে কথা হয়েছে তা প্রকাশ্যে বলা যাবে না। এবার ভাবুন, যেই জামাত বরাবর ভারত বিরোধী, যে জামাত বরাবর পাকিস্তানকে তোল্লাই দিয়ে চলে, এমনকি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধতে সরাসরি পাকিস্তান সেনাবাহিনীরও দালালি করেছে, সেই জামাত এখন ভারতের কাছে আসার জন্য বা ভারতের ক্লোজড এস্টাবলিশ করার জন্য কালকে কিন্তু গোপন বৈঠকের কথা বলে দেন। এরপর জামাতের পক্ষ থেকে যে স্টেটমেন্ট গুলো দিয়েছে সেই স্টেটমেন্ট গুলো বিশ্বাস করুন আপনারাও মেলাতে পারবেন না, কারণ শেষ এক বছর ধরে এই জামাতি বারংবার সেভেন সিস্টার্স, শিলিগুড়ি করিডোর, বিভিন্ন ভারতীয় বিষয় নিয়ে তারা কড়া হুমকি তারা দিয়ে গেছেন, কিন্তু আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছেন তারা ভারতের ক্লোজড। কারণটা কি আমি আপনাদের সেই বিশ্লেষণও করব, তবে তার আগে জামাতের নেতা কালকে কি বলেছে একটু আপনাদের ছোট করে বলে দিই। কালকে জামাতের নেতা পরিষ্কার বলেছেন যে এবছরের শুরুতে আমার সাথে ভারতীয় কূটনীতিবিদের একটি গোপন বৈঠক হয়েছে, কিন্তু ভারতের ওই কর্মকর্তাটি গোপন বৈঠকটি বিষয়ে প্রকাশ্যে আনতে বারণ করেছিলেন। এবার পরিষ্কার তিনি বলেন যে আমার কাছে অনেক কূটনীতিবিদই আসেন, তাতে সমস্যাটা কোথায়, এবং এটা বলা হয় বলছেন তিনি যে আমাদের সবার কাছে একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে, আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প নেই। বাংলাদেশের ভোট ১২ই ফেব্রুয়ারি, হঠাৎ করে ১.৫-২ মাস আগে জামাতের মনে হলো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। তাহলে অকারণ ভারত বিরোধিতা কেন? যে ভারত আপনাদের রাজনীতিতে কোনোদিন সে অর্থে এস্টাবলিশমেন্ট মানে ইন্টারনাল পলিটিক্স এস্টাবলিশমেন্ট চাইনি, ভারতই সমস্ত কিছু করছে এইরকম কোনোদিন মত প্রকাশ করেনি, সেই ভারত ছাড়া জামাতের গতি নেই। এবার আপনারা বুঝুন ভারতের এক্স্যাক্টলি প্রভাব এবং প্রতিপত্তি দক্ষিণ এশিয়ায় ঠিক কোথায় গিয়ে এসে দাঁড়িয়ে আছে। দিনের পর দিন শুধুমাত্র লম্বা চওড়া কথা বলে গেছেন মোহাম্মদ ইউনূসের পোষা পল্টু মস্তানরা, আর আজকে তাদের শীর্ষকর্তা ভারতের সঙ্গে গোপন বৈঠক করছেন। এবার কি বলবেন জানা নেই। পাশাপাশি কালকে জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়বো সেরকম নয়, অর্থাৎ তারা যে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে সেই বিষয়টি নয়, তারা ভারতের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। এবং পাশাপাশি এই যে বৈঠক হয়, এই বৈঠকের পর জামাতের যে পলিটিক্স সেই পলিটিক্সেও কিন্তু বদল আসে। হঠাৎ করে জামাত হিন্দু প্রার্থীর নাম ঘোষণা করে বসে। জামাতের যে রাজনৈতিক সংস্কৃতি তার সঙ্গে হিন্দুত্বের আকাশ পাতাল পার্থক্য, কিন্তু জামাত
খুলনা একে কৃষ্ণ বলে এক ভদ্রলোককে দাঁড় করিয়ে দিয়েছেন, যিনি হিন্দু। অর্থাৎ জামাত কিন্তু ভোট ব্যাংকের রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের টার্গেট হিন্দু ভোট এবং তাদের টার্গেট আওয়ামী লীগের সেই 20 থেকে 25% বা 35 থেকে 40% লয়াল ভোটার। আওয়ামী লীগ এবারের নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো বাংলাদেশে আছে। সেই 2.5 কোটি ভোট কোথায় যাবে, বিএনপি না জামাত? এই পার্টিকুলার দ্বন্দ্বে কিন্তু ভারত হলো ডিসাইডিং ফ্যাক্টর। ভারত যাকে সাপোর্ট করবে সেই ভোট কিন্তু সেই দিকেই যাবে, কারণ আওয়ামী লীগের ভোটাররা অত্যন্ত লয়াল আওয়ামী লীগের প্রতি এবং তারা ভারতবর্ষের যে অবদান সেটাকে সম্মান করে, ভারতীয়দের শ্রদ্ধা করে এবং সর্বোপরি শেখ হাসিনাকে যেভাবে ভারত শেষ বিন্দু অবধি সমর্থন করছে তার প্রতিও কিন্তু কৃতজ্ঞতা আওয়ামী লীগের লয়াল সাপোর্টারদের আছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে জামাত যদি ভারত বিরোধিতা করত তাহলে কিন্তু সেই 35% ভোট তারা হারিয়ে ফেলতো এবং ভোটের ময়দানে সেই ভোট তারাই পাবে যারা ভারতপন্থী নিজেদের এস্টাবলিশ করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে ভারতই এই মুহূর্তে ডিসাইডিং ফ্যাক্টর। কালকেও কিন্তু ফের একবার প্রমাণ হয়ে গেল এবং ডক্টর জয়শঙ্কর যেভাবে অ্যাগ্রেসিভলি একের পর এক বৈঠক করলেন, তারেক রহমানকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করলেন, তাতে একটা জিনিস পরিষ্কার, কোণঠাসা নাহিদ ইসলামরা। মুখবন্ধ খামে নরেন্দ্র মোদীর বার্তা পৌঁছে গেছে তারেক রহমানের কাছে। সেই বার্তাটা যখন আমি নিজেও দেখছিলাম, একটু ইমোশনাল বার্তা এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের ফুটপ্রিন্ট যে শুধুমাত্র শেখ হাসিনার সময় ছিল তা কিন্তু নয়। সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় তর্জমা করে পড়ে শোনাচ্ছি নরেন্দ্র মোদী কি লিখেছেন তারেক রহমানকে। যে লিখেছেন, আপনার মাতা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই ক্ষতি ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। 2015 সালে জুন মাসে ঢাকায় বেগম সাহিবার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনার কথা আমি আন্তরিকভাবে স্মরণ করি। তিনি ছিলেন সংকল্প ও আদর্শ নিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে বিএনপি কিন্তু কখনো ভারত বিরোধী স্ট্যান্ড নেয়নি, অন্তত খালেদা জিয়ার সময়। প্রো পাকিস্তানপন্থী ছিল, কোনো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন ইতিহাসকে স্মরণ করুন। ইতিহাসকে অস্বীকার করা মানে বর্তমানকে আপনি মিসগাইড করছেন। ফলে বর্তমান যদি মিসগাইডেড হয়, ভবিষ্যৎ কিন্তু তৈরি হতে পারে না দুই দেশের মধ্যে। সেখানে নরেন্দ্র মোদী লিখছেন, তার প্রয়াণ ও অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্ব ও তার আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে। ইম্পর্টেন্ট বিষয় হলো শেষ প্যারাটা, যেখানে উনি লিখছেন, এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতি আমার সহমর্মিতা জ্ঞাপন করি, যারা ইতিহাসে বরাবরই তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। ভারত বারবার ইতিহাসকে স্মরণ করিয়ে যাচ্ছে বাংলাদেশকে। কোন ইতিহাস? যে ইতিহাস বাংলাদেশ মুছে দিতে চাইছে তাদের পাঠ্য বই থেকে। 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, গৌরব গাথার ইতিহাস, ভারতীয় সেনা এবং বাংলাদেশ সেনার যৌথ লড়াইয়ের ইতিহাস, পাকিস্তানের হানাদারি শক্তিকে পরাস্ত করার ইতিহাস এবং গোটা বিশ্বকে ভারত এবং বাংলাদেশের যৌথ লড়াইয়ের সংগ্রামের চিত্র তুলে ধরার ইতিহাস। সেই ইতিহাস ভারতের প্রধানমন্ত্রী কালকে ভারতের সেনার মতোই মনে করিয়ে দিলেন বাংলাদেশের নাগরিকদের। ফলে এই যে পার্টিকুলারলি চিঠিটি, এর জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স একটা জিনিস পরিষ্কার করে দেয় যে ভারত কিন্তু কোনো অবস্থাতেই এই মুহূর্তে বাংলাদেশের যে মাটি সেই মাটি থেকে দূরে নেই। কোনো অবস্থাতেই চীন কিংবা পাকিস্তানকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করার জায়গা ভারত 100% তুলে দেবে না। ওয়েট অ্যান্ড সি। ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপরে ভারত বিরোধী কোনো সরকার এই বাংলাদেশের সরকারে থাকবে না, তা এক প্রকার কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে ডক্টর জয়শঙ্করের এই বৈঠক। যাই হোক, কিভাবে আপনারা পুরো বিষয়টি দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।